হ্যালো এভরিওয়ান, 2025 দেখতে দেখতে আরেকটি নতুন বছর। অলরেডি জানুয়ারি মাস চলছে। আমরা হয়তো এই বছর অনেকেই প্ল্যান আউট করে ফেলেছি কে কী অ্যাচিভ করতে চাই। আই এম প্রিটি শিওর এই বছরে আমরা অনেকেই দেশের বাইরে হায়ার স্টাডিজ নিয়ে প্ল্যান করছি। হয়তো আমরা অনেকে অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছি কে কোন কান্ট্রিতে পড়াশোনা করতে যেতে চাই, এবং অনেকে হয়তো আমরা এখনও ডিসিশন নিতে পারিনি যে কোন কান্ট্রিটা আমাদের জন্য বেটার হবে। But all we understand, selecting a country is a very crucial steps towards our higher education journey. এই স্টেজে যদি আমরা কোনো wrong decision নেই, this journey can be lot harder than it's needed to be. আমাদের জন্য কোন কান্ট্রিটা বেটার হবে এটা আমরা কিভাবে বুঝবো? আমি আসলে আজকে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। I am H.M. Shahjalal. I have done my graduations from UK, and then I have been in the education industry for over 5.5 years. So as an international student myself, I understand the journey firsthand, and over the long period of time I had the chance to work with many students and university officials. So I understand to select a country is not a straightforward thing. তো চলুন দেখা যাক কোনো কান্ট্রি সিলেক্ট করার আগে আমাদের আসলে কি কি ব্যাপার মাথায় রাখা জরুরি। আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের সবচেয়ে বিগেস্ট কনসার্ন থাকে বাজেট, অথবা আমরা যে কমন কোশ্চেনটা রেগুলার পেয়ে থাকি সেটা হচ্ছে, ভাইয়া আমাদের কত টাকা লাগবে বাইরে পড়াশোনা করার জন্য। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আর উই সেলফ ফান্ডেড স্টুডেন্ট অর উই হ্যাভ টু রিলাই অন স্কলারশিপস। সো ধরলাম আপনি একজন সেলফ ফান্ডেড স্টুডেন্ট, আপনি এখন একটা কান্ট্রি সিলেক্ট করছেন যেখানে আপনি আন্ডারগ্রেড কোর্সটা কমপ্লিট করতে যাচ্ছেন। ইউ হ্যাভ টু ফার্স্ট থিঙ্ক অ্যাবাউট আপনার আন্ডারগ্রেড কোর্সটা কত বছরের, এটা কি 3 বছরের নাকি 4 বছরের। যদি আপনার কোর্সটা 3 বছরের হয় এবং আপনার বাজেট যদি ধরেন আপনার 15 লাখ টাকা হয়, আপনার 3 বছরে লাগছে 45 লাখ টাকা। আর আপনি যে কান্ট্রিটা সিলেক্ট করছেন যেখানে আপনার কোর্স ডিউরেশন যদি 4 বছরের হয়, তাহলে আপনার লাগছে 60 লাখ টাকা। সো আপনি যখন কোনো কান্ট্রি সিলেক্ট করছেন, আপনি খুব ভালো করে দেখবেন আপনার কোর্স ডিউরেশন 3 ইয়ার্স অথবা 4 ইয়ার্স, কারণ এখানে ডিপেন্ডিং অন দ্য কোর্স ডিউরেশন আপনার কিন্তু বাজেটটা ভ্যারি করছে। লাইকওয়াইজ লেটস মুভ অন টু মাস্টার্স কোর্সেস। আমরা যারা মাস্টার্স কোর্স করতে যেতে যাচ্ছি, আপনি দেখবেন যে আপনার কোর্স ডিউরেশনটা 1 ইয়ার অথবা আপনার কোর্স ডিউরেশন 2 ইয়ার্স। সো আপনার যদি প্রত্যেক বছরের জন্য বাজেট থাকে 20 লাখ করে, আপনার মাস্টার্স কোর্সটা যদি 1 বছর হয় তাহলে আপনার 20 লাখের মধ্যে কোর্সটা কাভার হয়ে যাচ্ছে। আর আপনার কোর্স ডিউরেশন যদি 2 বছর হয়, ইন দ্যাট কেস আপনাকে হয়তো 35 থেকে 40 লাখ টাকার মতো একটা বাজেট রাখতে হবে, তাহলে আপনি আপনার প্রোগ্রামটা শেষ করতে পারবেন। সো টিউশন ফিসটা গেল, অ্যান্ড দেন হোয়াট? টিউশন ফিস ছাড়াও আপনাকে আপনার লিভিং কস্টের জন্য বাজেট রাখতে হবে, আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য একটা বাজেট থাকতে হবে, তারপর আপনার হেলথ ইন্স্যুরেন্সের জন্য একটা বাজেট থাকতে হবে, আপনার মেডিকেল ফিজের জন্য একটা বাজেট থাকতে হবে। আবার আপনি যে কান্ট্রিটা সিলেক্ট করেছেন এখানে যদি অ্যাপ্লিকেশন ফিজ থাকে, অ্যাপ্লিকেশন ফিজের জন্য একটা বাজেট থাকতে হবে। সো এই সব টোটাল কস্ট আপনার আসলে মাথায় রাখতে হবে যে কোন কান্ট্রিতে টোটাল কস্টটা কত লাগছে। ঠিক আছে? ওকে, লেটস জাম্প অন টু কোয়ালিটি অফ এডুকেশন। সো আপনি যে কান্ট্রিটা সিলেক্ট করছেন, মেক শিওর করবেন এই কান্ট্রিতে যেন আপনার এডুকেশনটা মানে কোয়ালিটিফুল হয়। ধরেন আপনি আপনার বাজেট ফিক্স করে ফেলেছেন যে আপনি আন্ডারগ্রেডের জন্য 40 to 60 লাখ টাকা স্পেন্ড করবেন, এবং মাস্টার্সের জন্য হয়তো আপনারা 20 to 40 লাখ টাকা স্পেন্ড করবেন। ওকে, নাও আপনি যে বাজেটটা ফিক্স করেছেন, এই বাজেট রেঞ্জের মধ্যে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ইউনিভার্সিটিস ইন দোজ পার্টিকুলার কান্ট্রিজ। ধরে নিলাম আপনি হয়তো অস্ট্রেলিয়া অথবা কানাডা অথবা ইউকে কিংবা ইউএসএ নিয়ে প্ল্যান করছেন। আপনি এই 4টা কান্ট্রি থেকে এই বাজেট রেঞ্জের মধ্যে যেসব ইউনিভার্সিটিগুলো পড়বে, এই ভার্সিটিগুলো লিস্ট ডাউন করেন। দেন ইউ ফিগার আউট ইউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এই কান্ট্রিগুলো থেকে যেসব ভার্সিটিগুলো সিলেক্ট করেছেন কোনগুলো ভার্সিটি টপে আছে, সো দ্যাট within a budget you can have best quality of educations.
ঠিক আছে? সো কোয়ালিটি অফ এডুকেশন ছাড়াও আর কী জিনিস ডিপেন্ড করছে? আপনি যে ইউনিভার্সিটিটা সিলেক্ট করেছেন এটার অ্যাকাডেমিক ফ্যাসিলিটিসটা কীরকম, অথবা রিসার্চ অপরচুনিটিসটা কীরকম, আপনার কোর্সটা কোন অফিসিয়াল বডি থেকে অ্যাক্রিডিটেড করা আছে, কিংবা আপনার ইনস্টিটিউট কিংবা আপনি যে কান্ট্রিটা সিলেক্ট করেছেন তারা একাডেমিক পারপাসে কিংবা এডুকেশনের জন্য ইয়ারলি কেমন বাজেট রাখছে ইনভেস্টমেন্টের জন্য, আপনার কোর্সের সাথে প্লেসমেন্ট অথবা ইন্টার্নশিপ অপরচুনিটিস আছে কিনা, আপনি যে ভার্সিটিটা সিলেক্ট করছেন কিংবা যে কান্ট্রিটা সিলেক্ট করছেন এই ভার্সিটি কিংবা এই কান্ট্রির গ্র্যাজুয়েট এমপ্লয়েবিলিটি রেশিওটা কেমন এটাও চেক করতে পারেন। সো অনেকগুলো ফ্যাক্টর, আপনার রিসার্চ ফ্যাসিলিটিস, আপনার প্লেসমেন্ট ইন্টার্নশিপ অপরচুনিটিস, আপনার এমপ্লয়েবিলিটি অপরচুনিটিস, আপনার গ্র্যাজুয়েশনস, আপনার কিউএস র্যাঙ্কিং। সো এই সবগুলো ব্যাপার আপনি জাজ করে দেখবেন যে আপনি কোয়ালিটি অফ এডুকেশন পাচ্ছেন কিনা ওই বাজেটের মধ্যে, ঠিক আছে? দেন মুভ অন টু অ্যাডমিশন প্রসিডিউর। অ্যাডমিশন প্রসিডিউরের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছেন এখানকার ইনটেকগুলো কি কি, অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে, এন্ট্রি রিকোয়ারমেন্ট আপনি মিট করতে পারছেন কি না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কী কী আছে, এই সব জিনিসগুলো আপনার মাথায় রাখা জরুরি। তারপর যেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে আপনার অ্যাডিশনাল ডকুমেন্টেশন। আপনি যে কান্ট্রিটা সিলেক্ট করছেন কিংবা যে ইউনিভার্সিটিটা সিলেক্ট করছেন এখানে আপনার কি কোনো অ্যাডিশনাল ডকুমেন্টস লাগছে? ফর এক্সাম্পল বাংলাদেশে আমরা অনেক স্টুডেন্টদের দেখি তাদের অফিসিয়াল সার্টিফিকেট থাকে না, ইউনিভার্সিটিগুলো থেকে প্রফেশনাল সার্টিফিকেট ইস্যু করছে। তো ইন দ্যাট কেস আপনার ইউনিভার্সিটি থেকে কোর্স কমপ্লিশন লেটার ইস্যু করতে হবে। আবার আমরা মাঝে মাঝে দেখি অনেক স্টুডেন্টরাই চায়না অথবা সাউথ কোরিয়া থেকে গ্র্যাজুয়েশন করে আসছে, তাদের একাডেমিক ডকুমেন্টেশনগুলো হয়তো ওই সব দেশের ল্যাঙ্গুয়েজে করা আছে। সো আপনাকে এখানে ট্রান্সলেট করে নিতে হবে। হয়তো আপনার পাসপোর্টে অথবা আপনার ভোটার আইডি কার্ডে অথবা আপনার সার্টিফিকেটে আপনার নামের কোনো মিস্টেক আছে কিংবা স্পেলিং কোনো ইরর আছে, এটার জন্য এফিডেভিট করাতে হবে। কিংবা আপনার ডকুমেন্টেশন যদি আবার রিনিউ করতে চান, ফিক্স করতে চান, ইন দ্যাট কেস এগুলো আসলে করে নিতে হবে। সো এইসব যে এক্সট্রা ডকুমেন্টেশনগুলো আছে এগুলো আপনাকে আসলে দেখে নিতে হবে যে কোনো কান্ট্রির এক্সট্রা কোনো অ্যাডিশনাল ডকুমেন্টেশন রিকোয়ারমেন্ট আছে কি না। সো necessary documents, for example passport, academic documents like transcript, certificate, then reference letter, আপনার IELTS এর ডকুমেন্টস, এইসব ছাড়াও যেসব এক্সট্রা ডকুমেন্টসগুলো লাগছে এইসব ডকুমেন্টস আপনি রেডি করতে পারবেন কিনা ওই পার্টিকুলার কান্ট্রির জন্য, এটা আপনাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। PSW অপরচুনিটিস, আমরা জানি গ্র্যাজুয়েশনের পরে সচরাচর USA, UK, কানাডা, অস্ট্রেলিয়া সবাই পোস্ট স্টাডি ওয়ার্ক অপরচুনিটিস দিচ্ছে স্টুডেন্টদের। সো আপনাকে দেখতে হবে যে আপনি যে কান্ট্রি সিলেক্ট করছেন এখানকার PSW ডিউরেশনটা কত দিনের পাচ্ছেন, কিংবা PSWতে যাওয়ার আপনার যে রিকোয়ারমেন্ট এটা আপনি গ্র্যাজুয়েশন করেই ফিল আপ করতে পারবেন নাকি আর অন্য কোনো ক্রাইটেরিয়া আছে। সো এই ব্যাপারগুলো চিন্তা করে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন কান্ট্রিটা সিলেক্ট করবেন। তারপরেও আরও অন্যান্য ব্যাপারগুলো আছে। ফর এক্সাম্পল PR, পার্মানেন্ট রেসিডেন্সি, এটা অনেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, কারণ অনেকেই আমরা পড়াশোনা করার পরে জব নিয়ে কিংবা ইমিগ্রেশন পারপাসে ওই কান্ট্রিতে সেটেল হয়ে যেতে চাই। সো আপনাকে দেখতে হবে যে আপনি যে কান্ট্রিগুলো সিলেক্ট করছেন এই কান্ট্রিগুলোতে PR এর প্রসেসগুলো কি, ঠিক আছে? তারপর আরও কিছু কিছু ব্যাপার আছে। ফর এক্সাম্পল ধরেন যে কালচারাল ডাইভার্সিটি, আপনি যে কান্ট্রিতে যাচ্ছেন কিংবা যে সিটিতে যাচ্ছেন এখানে বাংলাদেশ অথবা ইন্ডিয়ান কালচারগুলো কেমন আছে, কিংবা ট্রান্সপোর্টেশনের কী সুযোগ সুবিধাগুলো আছে, ফুডের কী অবস্থা, এই সব ব্যাপারগুলো আসলে অনেক সময় আমাদেরকে প্যারা দেয়।
সো এই সব জিনিসগুলো একটু চিন্তা করতে হবে। একটা ক্রুশাল ফ্যাক্টর আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে আমরা দেখি, যখন আমরা বাইরে কোনো কান্ট্রি সিলেক্ট করতে চাই, আমরা চিন্তা করি কি যে কোন কান্ট্রিতে আমাদের রিলেটিভ অথবা আমার ফ্রেন্ডসরা আছে যেন আমরা ওই কান্ট্রিতে যে একটা হেল্প নিতে পারি। সো আমার মনে হয় রিলেটিভ অথবা ফ্রেন্ড এই ফ্যাক্টরটাও অনেকের কান্ট্রি সিলেক্ট করার পিছনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অর পয়েন্টস আই হ্যাভ ফাউন্ড ইজ ভিসা রেশিও। আমরা স্টুডেন্টদের বলতে শুনি, ভাইয়া আমি এই কান্ট্রিতে যেতে চাই, এই কান্ট্রির ভিসা রেশিওটা কেমন? সো আপনারা যখন কান্ট্রিটা সিলেক্ট করছেন, রিসেন্ট ইয়ারগুলোতে ওই কান্ট্রির ভিসা রেশিওটা কেমন, কিংবা ভিসা কী কী কারণে রিজেক্ট হতে পারে, এই ব্যাপারগুলো আপনার জানা জরুরি। কিংবা একটা জিনিস দেখতে পারেন যে রিসেন্ট ইয়ারগুলোতে ওই কান্ট্রিতে কতজন বাংলাদেশি স্টুডেন্ট গিয়েছে, তখন আপনি ওই কান্ট্রির জন্য একটা ট্রেন্ড দেখতে পারবেন। সো এই সব দেখে আপনি আপনার ভিসা রেশিও জাস্টিফাই করতে পারেন। হাউএভার এটা আসলে ইন্ডিভিজুয়াল প্রোফাইল, ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি, ইন্ডিভিজুয়াল কান্ট্রির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আরেকটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ। আপনি যে কান্ট্রিটা সিলেক্ট করছেন তার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা কি, কিংবা কমিউনিকেশনের জন্য আসলে কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হচ্ছে। এটা যদি ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হয়, ইন দ্যাট কেস আপনার লোকালদের সাথে কমিউনিকেশনে কথা বলেন, কিংবা আপনার জবের পারপাসে কমিউনিকেশনে কথা বলেন, ইন দ্যাট কেস আপনার কিন্তু ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করতে হবে। সো এটা কিন্তু একটা চিন্তা করার ব্যাপার। সো আমি যদি আবার একটু রিক্যাপ করি, আমরা দেখছি বাজেট, এডুকেশন কোয়ালিটি, PSW অপশনস, PR অপরচুনিটিস, additional documentation, admission procedure, visa ratio, language, food, culture, transportation. সো এইসব ব্যাপারগুলো আমরা যখন চেক করে আমরা আমাদের ডিসিশনটা নিব, তখন হয়তো আমরা আমাদের জন্য বেস্ট কান্ট্রিটা সিলেক্ট করতে পারবো। সো আজকে এতটুকুই। থ্যাংক ইউ ফর লিসেনিং টু মি। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ ডু সো, অ্যান্ড আই উইশ ইউ বেস্ট অফ লাক টুয়ার্ডস ইউর হায়ার এডুকেশন জার্নি। থ্যাংক ইউ।